আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেনটি সংবাদ শিরোনাম। আর আপনাদের সাথে আছে শাকিল আহমদ। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গত রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতিতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং কেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার রেশ কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। আরাকান আর্মির পর এবার বান্দরবান সীমান্তের খুব কাছেই তৎপরতা চালাচ্ছে দেশটির নতুন সশস্ত্র গোষ্ঠী খুমি পিপলস ফোর্স KPF। কেবল তাই নয়, সীমান্তে নির্বিঘ্নে চলাফেরা করতে বিজিবির আনুষ্ঠানিক অনুমতিও চায় তারা। সশস্ত্র সংগঠনটি বাংলাদেশের জন্য হুমকি নয় দাবি করলেও জিরো টলারেন্স বিজিবির। হিরণ খানের অনুসন্ধান, আর ক্যামেরায় ছিলেন স্বাধীন হোসেন। অল আন্ডার কন্ট্রোল, সব স্বাভাবিক, ওভার। চলতি বছরের 7 জুন বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি পথ ধরে মিয়ানমারে ফিরিয়ে দেয়া হচ্ছে দেশটির 47 জন নাগরিককে। এরা রোহিঙ্গা নয়, বাংলাদেশ সীমান্তের 18 কিলোমিটার দূরে মিয়ানমারের চীন রাজ্যে পালেতোয়া অঞ্চলের খুমি জনগোষ্ঠী। অঞ্চলটিতে আরাকান আর্মির অত্যাচারের শিকার হয়ে তারা 5 জুন সীমান্ত পাড়ি দিয়ে ঢুকেছিল বান্দরবানে। দুদিন পরে তাদের ফিরিয়ে দেয় বিজিবি। তবে এই নিরস্ত্র খুমি নয়, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মাথা ব্যথার কারণ সশস্ত্র খুমিরা। আরাকান আর্মির হাত থেকে খুমি জনগোষ্ঠীকে রক্ষায় পালেতোয়া অঞ্চলের রাজনৈতিক সংগঠন খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টি KNCP গড়ে তুলেছে তাদের সশস্ত্র শাখা, যার নাম খুমি পিপলস ফোর্স KPF। সংগঠনটি সীমান্ত এলাকায় কার্যক্রম চালাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। তৎপরতা আরও জোরদার করতে বাংলাদেশ সীমান্তের কাছে অবাধ চলাচলের অনুমতি চেয়ে গেল 25শে মে বিজিবিকে চিঠি দিয়েছে সশস্ত্র সংগঠনটি। বাংলাদেশের জন্য হুমকি তৈরি না করে সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষার কথা জানায় ওই চিঠিতে। তবে এর কোনো জবাব দেয়নি বিজিবি, বরং কোনো সশস্ত্র সংগঠনকে প্রশ্রয় না দিতে কঠোর অবস্থানে তারা। এবার দেখা যাক সীমান্তের কাছে কোথায় কিভাবে কার্যক্রম চালাচ্ছে KPF। অনুসন্ধানের শুরু বান্দরবানের থানচি বাজার থেকে। স্থানীয়দের কাছে জানতে চাই KPF সম্পর্কে। তারা বলছেন শুধু নাম শুনেছেন, দেখেননি কখনো। এই খবরের মাধ্যমে দেখতেছি আর কি, মিডিয়ার মাধ্যমে আর কি, ফেসবুকে লেখালেখি করে, ছবি দেখতেছি, ওইটা দেখতেছি, কিন্তু এমনি সরাসরি দেখি না। আগে থেকে পরিকল্পিতভাবে কোনো অস্ত্রধারী নাই এখানে, না এখানে না, এখানে বাংলাদেশে নাই। কিন্তু আমরা সরাসরি কথা বলতে চাই KPF সদস্যদের সাথে। একটি নির্ভরযোগ্য সূত্র ধরে আমাদের গন্তব্য সীমান্তের 72 পিলারের দিকে। ঘুটঘুটে অন্ধকারে থানচির সাঙ্গু নদীপথে ঘণ্টাখানেকের যাত্রা, চারদিকে পাহাড় জঙ্গলে অজানা আতঙ্ক। আমরা এই দুর্গম এলাকা এবং এই যে পানিপথ আছে সেই পানিপথ দিয়ে আসলে সীমান্তের খুব কাছাকাছি যেতে চাই। একটা বিষয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে জায়গাটিতে আমরা যাচ্ছি এটি পুরো হাই অ্যালার্টে রয়েছে। এবার 9 কিলোমিটার ঝিরিপথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে।
অন্ধকারে এই ঝিরি দিয়ে হাঁটা কি যে কষ্টের। তবে আমাদের যে গাইড রয়েছে তিনি বললেন যে এই ঝিরিটি সেফ, কোনো রকম কোনো সমস্যা নেই। তারপরেও চোখ কান খোলা রেখে আমরা যাচ্ছি। বাসে নিয়ে যাবো তো আপনাদেরকে, সাংবাদিক বলা যাবে না। ক্যামেরাগুলো হচ্ছে আপনাদের ব্যাগের ভিতরে রাখবেন, যাতে করে আপনাদের পরিচিত না জানে। আচ্ছা, তাহলে সকালবেলা আমরা রওনা দিব, তাই তো? জি জি। ওকে। এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে নামতে হবে না? দুর্গম গিরিখাত পেছনে ফেলে একদিন পর পৌঁছে যায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সেই ৭২ পিলারের কাছাকাছি। সেখানে যেতেই চোখে পড়ল আরাকান আর্মির পরিত্যক্ত ক্যাম্প, যা ছেড়ে পালিয়েছে তারা। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি কিন্তু আসলে আরাকান আর্মির এখানে ছিলেন একদম ৭২ পিলারের পরেই সীমান্ত ঘেঁষা অবস্থায় তারা এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা এখান থেকে আসলে চলে যান। কি বলে ক্যামেরা অফ করতে বলছি, এরা ক্যামেরা সামনে কথা বলছে। একটু অফ করো তো, একটু অফ করো। আমরা মূলত এখন ৭২ পিলারের কাছে এসেছি এবং আমাদের সাথে আমাদের যেই গাইড ছিলেন তিনি আমাদের এখানে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে কিন্তু আমরা কেপিএফ এর সদস্যের সাথে দেখা করতে পেরেছি এবং আপনাদের সাথে একটু কথা বলবো। ওনারা কি বুঝবে আমার কথা? ওনাকে বুঝবে, বাংলা বুঝবে? বাংলা বুঝবেন না, বুঝবে না। ওনাকে জিজ্ঞেস করেন যে ওনাদের এখান থেকে ক্যাম্প কত দূরে? নচি এনি দাইন পড়লো মতে এদের ক্যাম্প নাকি আরও যাইতে হবে অনেক দূরে, প্রায় ৬-৭ ঘন্টা লাগে। তারা জানায় পালেতোয়া অঞ্চলে আরাকান আর্মির প্রভাব বাড়ায় ছোট জাতিগোষ্ঠীগুলো বাঁচার জন্য অস্ত্র হাতে তুলে নিচ্ছে। তাদের দাবি বাংলাদেশে প্রবেশ করবে না, শুধু সীমান্ত রেখায় অবস্থান করবে কেপিএফ। কি বললো? এরা বললো যে আমরা যেহেতু সীমানার বর্ডার বাংলাদেশ এবং মায়ানমার, তো আমরা বর্ডার কখনো ক্রস করবো না অনুমতি ছাড়া। আরাকান আর্মি কি চায় তাই জিজ্ঞেস করেন তো। আর কার মিটি নচি কে তিঙ্গাই মতে এরা বললো যে মায়ানমার দেশের আরাকানরা যেহেতু বর্তমানে এর যে চলমান অবস্থা যে যুদ্ধ চলতেছে, ওখানে হচ্ছে খুনিদেরকে জোরপূর্বক করে হচ্ছে ছেলেদেরকে নিয়ে যায় এবং যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক করে আর মেয়েদের প্রতি হচ্ছে বিভিন্ন ধরনের এরা অত্যাচার নির্যাতন করে। তবে কেপিএফ এর তৎপরতা এত সরল রেখায় দেখতে রাজি নয় বিজিবি, কেননা সীমান্তে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অদৃশ্য ঘাঁটি বা চলাচল তৈরি করতে পারে নিরাপত্তার ঝুঁকি। আমাদের ইমানি দায়িত্ব নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করছি, সেখানে আসলে কোনো ধরনের সংগঠনের কোনো বিন্দুমাত্র সুযোগ নেই আমাদের সীমান্ত অতিক্রম করে ভেতরে আসা। আমাদের দেশের বাইরে, সীমানার বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংগঠন তারা কাজ করতেই পারে। আমাদের বর্ডারে আমরা জিরো টলারেন্স। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা সকল খুনি সশস্ত্র নয় বটে, কিন্তু ওপারে সংঘাতের সুযোগে সশস্ত্র সদস্যরা মিশে যেতে পারে বেসামরিক মানুষের সঙ্গে। তাই সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। হিরণ খান, চ্যানেল 24, বান্দরবান। চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছে না সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারে আস্থা ফিরছে জনগণের। বিগত 5 মাসের অর্জন ও মূল্যায়ন নিয়ে চ্যানেল 24-এর সাথে আলাপে এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, প্রতিবেশী ভারতের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার। পলাতক শেখ হাসিনার বক্তব্যকে মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তিনি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি, ভঙ্গুর অর্থনীতি ও সামাজিক কাঠামোর চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপরেই 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা জানায় সরকার। এরই মধ্যে অতিবাহিত হয়েছে 5 মাস। কতটা সফল হলো সরকার তার মূল্যায়ন জানতে কথা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের সাথে। যেমনটা আপনাকে প্রশ্ন করেছিলাম
খোলামেলা কথা বলেন চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে। জানান মানুষের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়ন হয়েছিল, যে লুটপাট হয়েছিল, সেখানে আসলে মানুষের জন্য খুব বেশি কাজ করা হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা ফেরা শুরু করেছে যথেষ্ট পরিমাণে। বিচ্ছিন্নভাবে হয়তো কিছু বিষয় করতে পারে, তবে ইন জেনারেল সত্যিই যে পুলিশ এবং প্রশাসন জনগণের সেবা করছে সেটা আজকে প্রতিফলিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। সরকারের পররাষ্ট্রনীতি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন নিয়েও কথা বলেন মাহদি আমিন। জানান মালয়েশিয়া ও চীন সফরে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। প্রতিবেশী ভারতের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার। বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা, সেখানে যেমন চীন ভূমিকা রাখতে পারে, রাইট ফ্রম দ্য প্ল্যানিং ফেজ, এগুলো নিয়ে আমাদের ডিটেল আলোচনা হয়েছে। একই সাথে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা নতুন দ্বার উন্মোচন করা সম্ভব থ্রু দ্য ইকোনমিক করিডোর। তবে সেই সুসম্পর্কের ভিত্তি হতে হবে ফেয়ারনেস, ইকুয়ালিটি, জাস্টিস। আমরা চাই আমাদের নিকটতম এই প্রতিবেশীর সাথে আমরা আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, এডুকেশন, হেলথ কেয়ার, ট্যুরিজম সব জায়গাতে কোলাবোরেশন বাড়াবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা নিশ্চিত করব বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমরা নিশ্চিত করব জনগণের কল্যাণ, এবং আমরা অবশ্যই নিশ্চিত করব সবার আগে বাংলাদেশ। প্রশ্ন ছিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে। সাফ জানিয়ে দেন ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ। আমরা আহ্বান জানাবো সকলের কাছে যেন যিনি মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত ছিলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তার বিভিন্ন বক্তব্য বা বয়ান প্রচারের ক্ষেত্রে সবারই মনে হয় একটা দায়িত্বশীল আচরণ থাকা উচিত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। কারো ক্ষেত্রে ৪৫ বছর ধরে পলাতক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বনানী থেকে গ্রেফতারের পর তাকে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর কাছে। বিচার হতে পারে সামরিক আইনে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে একদল বিপথগামী বিদ্রোহী সেনা সদস্য। নির্মম এক ইতিহাসের সাক্ষী হয় বাংলাদেশ। ৪ দশকেরও বেশি সময় ধরে অধরা জিয়াউর রহমানের এই খুনিরা অবশেষে বুধবার রাতে রাজধানীর বনানী DOHS এলাকা থেকে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে তার বিচার হতে পারে সামরিক আইনে। কোথা থেকে গ্রেপ্তার করছেন? অভিযোগ রয়েছে হত্যাকাণ্ডের সময় তৎকালীন মেজর মুজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে। এত বছর পর অভিযুক্ত সেনা কর্মকর্তার গ্রেপ্তার আবারও আলোচনায় জিয়া হত্যা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া কিভাবে এগোয়, এখন সেদিকে নজর সবার। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমকে নিয়োগ দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী 23 জুলাই অপরাহ্ন থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিন থেকেই 3 বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে রিয়ার অ্যাডমিরাল পদে কর্মরত খন্দকার মিসবাহ উল আজিম বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে 2 যুবকের। এই ঘটনায় আহত 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাত 8টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের বংশাই নদীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গাজীপুর ভাওয়াল এলাকা থেকে প্রায় 40 জন যুবক নৌকায় করে মহেরা জমিদার বাড়ি ভ্রমণে যান। সেখান থেকে ফেরার পথে নৌকাটি নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে 6 জন বিদ্যুতায়িত হন। এদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বানের পানি নামলেও চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী এখনও বিধ্বস্ত জনপদ। ঘুরে দাঁড়ানোর সংগ্রামের মধ্যেই বড় দুশ্চিন্তা নানামুখী ক্ষতি পুষিয়ে ওঠার। কেননা বন্যায় কেউ কেউ আটকে গেছেন ঋণের জালে।
অনেকের আবার সামর্থ্য নেই ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের। নিজের কষ্টার্জিত অর্থ সাথে কিছু টাকা ঋণ নিয়ে মাছের চাষ করেছিলেন সাতকানিয়ার কেউচিয়ার সৌদি প্রবাসী আফসার মিয়া। ভয়াবহ বন্যায় ভেসে গেছে তার খামারের সব মাছ। অনেক স্বপ্ন নিয়ে মাছের প্রকল্পটি শুরু করলেও এখন ঋণ পরিশোধই তাকে ফেলে দিয়েছে চরম দুশ্চিন্তায়। এর আগে ২০২৩ সালে একই ক্ষতির মুখে পড়লেও তা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। তার মতো এমন অসংখ্য নিঃস্ব মানুষ এখন সাতকানিয়া বাঁশখালী জুড়ে। এই পুকুরটা প্রায় ৩ লাখের উপরে মাছ চাষ করা হয়েছিল। বিগত ২০২৩ সালেও ডুবছিল, ওই সময় কোনো ক্ষতিপূরণ পাই নাই। এইবারও ডুবে গেছে, চেষ্টা করছি অনেক, পারি নাই। আপনাদের মাধ্যমে আকুল আবেদন করব প্রাণী মৎস্য অধিদপ্তরের কাছে, যে যারা এইভাবে মৎস্য চাষ করছে তাদেরকে যাতে একটু তদন্ত করে ক্ষতিপূরণ দেওয়া হোক। সড়কের এই বেহাল চিত্র ছদাহা ইউনিয়নের ফকিরহাট এলাকার। পুরো এলাকায় বেশ কয়েক জায়গায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। নিজ উদ্যোগে আপাতত চলাচলের ব্যবস্থা করছেন স্থানীয়রা। এই মেন সড়কটা মানে বিভিন্ন জায়গায় এভাবে মানে হাঙ্গর কালের যে বন্যার পানি এসে আমাদেরকে কি একদম তছনছ করে দিছে। এই রুটটা যেন তাড়াতাড়ি সংস্কারের কাজ চলে। আর একটা রুট আছে মেন সড়ক হাইওয়ে রুটের সাথে, এটা হলো সারাবট্টলের রুট, এটাও ভেঙে গেছে। সাতকানিয়ার হাঙ্গর খাল এটি, যার বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছিল পানি। এই ভাঙা বাঁধ নিয়ে এখন আতঙ্কে এলাকাবাসী। এই হালার ফার যতক্ষণ পর্যন্ত ন বাঁধে অতক্ষণ আরা দিশা হারা। একটা সিএনজি চলার মতো একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, এখনো পর্যন্ত করে নাই। আমরা নিজ উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে ওই বেড়িবারটা বাঁধার জন্য প্রস্তুতি নিছি আর কি। বানে ক্ষতবিক্ষত সাতকানিয়া বাঁশখালী জুড়ে এখন এমন টুকরো টুকরো সব হারানোর গল্প। ক্ষতিগ্রস্তদের সামনে বড় চিন্তার কারণ ঘুরে দাঁড়ানোর রসদ। সেই সাথে এখনো রয়েছে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলার অভিযোগ। প্রশাসন যদিও বলছে পুনর্বাসনের কথা, তবে তা কবে হবে তা জানে না বন্যায় ক্ষতিগ্রস্তরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর বন্যায় বান্দরবানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। পানিতে তলিয়েছে ৭ উপজেলার হাজার হাজার হেক্টর জমি ও বাগান। বছরের একমাত্র ফসল হারিয়ে এখন দিশেহারা অনেক কৃষক। ইয়াসিনুল হাকিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেমে যাওয়ায় বান্দরবানে স্পষ্ট হয়ে উঠছে বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতির চিত্র, যাতে বেশি ক্ষতি কৃষি খাতে। জেলা সদর লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি, সবজি ক্ষেত ও ফলের বাগান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন 2 পৌরসভা ও 28 ইউনিয়নের কৃষকরা। শুধু কৃষি জমিই নয়, পানির তীব্র স্রোতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর 2 তীর জুড়ে গড়ে ওঠা মৌসুমি চাষাবাদও ভেসে গেছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি, ভুট্টা, মরিচ, আদা, হলুদ, শশা সহ বিভিন্ন ফসলের ক্ষেত। নষ্ট হয়েছে আমনের বীজতলা ও ফলের বাগান। মারমাপাড়া, তার মধ্যে এদিকে আসা মুখে হয়, সব জায়গায় ক্ষতি হয়ে গেছে। আমার এখন খাওয়ার মতো আর কিছু নাই, বাড়িতে না আছে চাল, না আছে টাকা। যা শাকসবজি আমরা চাষ করছিলাম সবগুলি নদীর পানিতে ভেসে চলে গেছে। এখন আমরা একেবারে দুর্ভোগের মধ্যে দিন পার করতেছি। আমার এই কেটি ব্যাগ নষ্ট হয়ে গেছে, পুকুরে মাছ দিয়েছে, এগুলো সব চলে গেছে। অনেক জায়গা থেকে ঋণ নিয়েছে, সড়ক থেকে ঋণ নিয়েছে, টাকা দিয়ে আমরা চাষাবাদ করতেছি। সরকার যদি চায় আবার নতুন ভাবে গুতিম নইলে আর গড়ানোর তৌফিক নেই। কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও উৎপাদন স্বাভাবিক করতে দেয়া হচ্ছে সহায়তা। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসনের জন্য বা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের ইমিডিয়েট কর্মসূচি এটা চলমান আছে। বিশেষ করে আমনের বীজতলা আমরা করছি সরকারিভাবে। সেটা আরেকটা হলো যে যাদের কাছে বীজ আছে তাদেরকে আমরা ইমিডিয়েট বীজতলা করার জন্য পরামর্শ দিচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী 8,500-এর বেশি কৃষকের 713.41 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকা।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ্বকাপের খবর। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে না থেকেও ছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা, আর তাই এই ঐতিহাসিক জয় তাকে উৎসর্গ করলেন লিওনেল মেসি। উপরে নিশ্চয়ই এমন জয় উপভোগ করছেন আর্জেন্টাইন গ্রেট, মনে করেন LM10। আর ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় ভিন্ন কিছু অনুভব করেছিলেন মেসি। 86 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 2 গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর 40 বছর পর লিওনেল মেসির অ্যাসিস্টে সেই ইংলিশদের আবারও হারালো আলবিসেরাস্তায়। তাই এমন জয় দেশটির 2 মহানায়ককে গেঁথেছে 100 দল। তাই তো বর্তমান স্মরণ করলো অতীতকে। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই জয় মারাদোনাকে উৎসর্গ করেছেন LM10। নিঃসন্দেহে দিয়েগো উপর থেকে এমন জয় দারুণভাবে উপভোগ করেছে, কারণ এই দিনটা বিশেষ। এটা তাকে উপভোগ করতে দিন, কারণ এই জয় তার জন্য। 82 ফকল্যান্ড যুদ্ধ 86-তে ছিল তাজা, তবে 44 বছর আগের সেই আবেগ প্রজন্ম থেকে প্রজন্মে কিছুটা ফ্যাকাশে হয়েছে। কিন্তু ম্যাচ পূর্ব জাতীয় সঙ্গীত আবারও সেই প্রাণ সঞ্চার করেছে মেসিদের মাঝে। জাতীয় সঙ্গীতের সময় একটা দারুণ ব্যাপার ঘটল। আমরা দর্শকদের গুঞ্জন শুনতে শুরু করলাম। তারা একটা বিশেষ ভঙ্গিতে জাতীয় সঙ্গীত গাইছিল, যা আমাদের আরও অনুপ্রাণিত করলো। যদিও আমরা জানতাম এটা একটা ফুটবল ম্যাচ, তবুও মাঝে মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করাটা কঠিন। তা অনুভব করেই মাঠে আমরা খেলছিলাম। সমর্থকরা যেমনি এই ম্যাচটা চেয়েছিলেন ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য, তেমনি মেসিও করে দেখিয়েছেন তাদের জন্য। তাই তো এই বয়সেও তিনি অনন্য। ইংল্যান্ডের বিপক্ষে আসরে এক ম্যাচে সবচেয়ে বেশি 9 ড্রিবল কমপ্লিট করেছেন, আর পুরো ম্যাচে দৌড়েছেন 5.2 মাইল, যা আসরে নির্ধারিত সময়ে যে কোনো ম্যাচের চেয়ে বেশি। শুধু এখানেই থামছেন না লা পুলগা, আরও একবার ব্যালন ডিওর জয়ের দৌড়ে এগিয়ে 39 বছরের তরুণ। শাফাত মিদুল, চ্যানেল 24। আর এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।